গত ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম, আমাদের যদি একটা তার দেওয়া থাকে আর আমি যদি তারটার বাম প্রান্ত ধরি, আমি ডান প্রান্তও ধরতে পারতাম। তো যদি তারটার বাম প্রান্তে ধরি, এটাকে উপরে নিচে ঝাঁকুনি দিয়ে এরপর তার প্রাথমিক অবস্থানে নিয়ে আসি, তবে তারটাতে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। উপরে এবং নিচে একবার ঝাঁকুনি দিলে হয়তো ডিস্টারবেন্সটা দেখতে এরকম হবে। এই ডিস্টারবেন্সটা তারের মধ্য দিয়ে সঞ্চালিত হবে, এটা তারের মধ্য দিয়ে এই দিকে যাবে। আমি এই অংশটা কালো করে দিচ্ছি। আমি তারটাকে উপরে এবং নিচে প্রথমবার ঝাঁকুনি দেওয়ার পর তারটা দেখতে এরকম মনে হবে। তারটাকে যদি এই একবারই ঝাঁকুনি দেওয়া হয় এবং এরপর কিছুক্ষণ অপেক্ষা করা হয়, তবে তারটা দেখতে এরকম মনে হবে। এক্ষেত্রে পালস বা স্পন্দনটা তারের মধ্য দিয়ে সঞ্চালিত হয়েছে। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে এই ডিস্টারবেন্স যেটা এই তারের মধ্য দিয়ে বা এই মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে, যদিও এখানে কোনো মাধ্যম থাকতে হবে এমন কোনো কথা নেই, আমরা সেটাকে বলছি ওয়েভ বা তরঙ্গ। তো আমরা সেটাকে ওয়েভ বলছি বা তরঙ্গ। সুনির্দিষ্ট করে বললে এখানকার এই ওয়েভটা হলো একটা পালস। এটা একটা পালস ওয়েভ, কারণ তারটায় শুধু একটা ডিস্টারবেন্স হচ্ছে। এখন আমি যদি তারটাকে পর্যায়ক্রমিকভাবে উপরে নিচে ঝাঁকুনি দিতে থাকি, যদি নির্দিষ্ট সময় পর পর ক্রমাগত এরকম করি, তবে তারটা দেখতে এরকম হবে, তারটাকে এরকম মনে হবে। আমি পরিচ্ছন্নভাবে আঁকার চেষ্টা করছি, তারটাকে হয়তো এরকম লাগবে, এরকম লাগবে। এক্ষেত্রেও ডিস্টারবেন্সগুলো তারের মধ্যে দিয়ে ডান দিকে একটা নির্দিষ্ট বেগে সঞ্চালিত হবে। এগুলো তারের ডান দিকে সঞ্চালিত হবে। এই ভিডিওতে আমরা এই ধরনের ওয়েভ নিয়েই আলোচনা করব। এখানে যে ধরনের ওয়েভ তৈরি হচ্ছে সে ধরনের ওয়েভ। এক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আমি তারের বাম প্রান্তটা পর্যায়ক্রমিকভাবে উপরে নিচে ঝাঁকিয়ে এরকম তরঙ্গ তৈরি করছি। এটাকে আমরা বলছি পিরিয়ডিক ওয়েভ বা পর্যায়বৃত্ত তরঙ্গ। এটা হলো পিরিয়ডিক ওয়েভ, পর্যায়বৃত্ত তরঙ্গ। এর গতির বারবার পুনরাবৃত্তি ঘটছে। এখন আমি পিরিয়ডিক ওয়েভের কিছু ধর্ম নিয়ে কথা বলতে চাই। প্রথমেই আপনি বলতে পারেন যে এটাকে কত উপর বা নিচ পর্যন্ত ঝাঁকুনি দেওয়া হচ্ছে, বা সাম্যাবস্থান থেকে এটা কত উপরে বা নিচে যাচ্ছে। এটাকে আমরা সাম্যাবস্থান ধরতে পারি, তাহলে এটা সাম্যাবস্থান থেকে কত উপরে উঠছে বা কত নিচে নামছে। আমরা এটাকে বলি অ্যামপ্লিটিউড বা বিস্তার। আমি ম্যাজেন্টা রং দিয়েই দেখাই, এখানকার এই দূরত্বটা হলো বিস্তার, অ্যামপ্লিটিউড বা বাংলায় হলো বিস্তার, অ্যামপ্লিটিউড। অনেক সময় নাবিকরা ওয়েভ হাইট শব্দটা ব্যবহার করে বা তরঙ্গ উচ্চতা, এটা দিয়ে তারা তরঙ্গের সর্বনিম্ন বিন্দু হতে সর্বোচ্চ বিন্দুর দূরত্ব বোঝান। কিন্তু বিস্তার হলো সাম্যাবস্থা হতে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুর দূরত্ব। আমি এটা লেভেল করি, এটা হলো পিক বা তরঙ্গের সর্বোচ্চ বিন্দু, আর এটা হলো ট্রাফ বা সর্বনিম্ন বিন্দু। আপনি যদি একটা মাছ ধরা নৌকায় থাকেন, তবে একটা তরঙ্গ কত উঁচু এটা বোঝাতে আপনাকে তরঙ্গ উচ্চতা নিয়ে ভাবতে হবে। আপনি এই বিন্দুতে থাকবেন, আপনাকে এই পুরো উচ্চতাটা নিয়েই ভাবতে হবে। যাই হোক, এটা নিয়ে আর কথা বলছি না। তবে এটাই হলো তরঙ্গ নিয়ে একটা ইন্টারেস্টিং ধারণা। সব তরঙ্গই কিন্তু এরকম তারের বাম প্রান্ত ঝাঁকুনির কারণে তৈরি হয় না, কিন্তু আমার মনে হয় আপনারা একটা ধারণা পেলেন যে এরকম একটা গ্রাফ দিয়ে অনেক ধরনের তরঙ্গ প্রকাশ করা যায়। সব ক্ষেত্রেই এই জিরো অবস্থান বা সাম্যাবস্থান হতে সরণই হলো তরঙ্গের বিস্তার। এরপর আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা, আমি জানলাম যে আপনি তারটা কত উপরে বা নিচে ঝাঁকাচ্ছেন, কিন্তু আপনি এটা কত দ্রুত করছেন? তাহলে আপনার সাম্যাবস্থান থেকে উপরে উঠে এরপর নিচে নেমে আবার সাম্যাবস্থানে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে একটা সাইকেল সম্পন্ন হতে কত সময় লাগবে? সাইকেল হলো উপরে ওঠা, এরপর নিচে নামা, শেষে সাম্যাবস্থানে ফিরে আসা। তাহলে প্রত্যেক সাইকেলের জন্য কত সময় লাগবে, বা বলতে পারেন পিরিয়ড বা পর্যায়কাল কত? একটা পর্যায়কাল হলো তরঙ্গের একটা পুনরাবৃত্তি। তাহলে একটা সাইকেল সম্পাদনের সময়কালকে আমরা বলছি পিরিয়ড বা পর্যায়কাল, এটাকে বলছি পিরিয়ড। আর এর একক হবে সময়ের একক। আমি হয়তো প্রত্যেক 2 সেকেন্ডে এটা করছি। আমার উপরে উঠতে, নিচে নামতে এবং সাম্যাবস্থানে ফিরে আসতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে পর্যায়কাল হবে 2 সেকেন্ডস। এখন এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় হলো আমি প্রত্যেক সেকেন্ডে কতটা সাইকেল সম্পন্ন করছি, প্রত্যেক সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পন্ন হচ্ছে। আমি লিখে ফেলছি হাউ মেনি সাইকেলস পার সেকেন্ড। তাহলে খেয়াল করুন, এটা ছিল একটা সাইকেল কতক্ষণে সম্পন্ন হচ্ছে।
অথবা এটাকে বলা যায় প্রত্যেক সাইকেলে কত সেকেন্ড সময় লাগছে। আমি লিখে ফেলি এটা, হাউ মেনি সেকেন্ডস ফর ইচ সাইকেল। উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি পর্যায়কাল হলো 5 সেকেন্ড পার সাইকেল। এটা 2 সেকেন্ডস পার সাইকেলও হতে পারতো। এবার উল্টো প্রশ্ন করা যায় যে প্রতি সেকেন্ডে কতটা সাইকেল সম্পন্ন হবে। এক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে না যে উপরে ওঠা, নিচে নামা এবং এরপর সাম্যাবস্থানে আসতে কত সময় লাগবে, বরং বলা হচ্ছে প্রতি সেকেন্ডে আমি কতবার উপরে নিচে ওঠানামা করে সাম্যাবস্থানে আসতে পারবো। তাহলে প্রতি সেকেন্ডে সম্পাদিত সাইকেল হলো পর্যায়কালের উল্টো। পর্যায়কাল প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে। এটা হলো ফ্রিকোয়েন্সি, বা বাংলায় একে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ককে সাধারণত প্রকাশ করা হয় এফ দিয়ে। এফ দিয়ে প্রকাশ করা হয় এই ফ্রিকোয়েন্সিকে। এটা হলো সাইকেল পার সেকেন্ড। আপনি যদি 5 সেকেন্ডে একটা সাইকেল সম্পন্ন করেন তাহলে বলা যায় যে আপনার কম্পাঙ্ক হলো 1/5 সাইকেল পার সেকেন্ড, বা 1/5 সাইকেল পার সেকেন্ড। আমি পর্যায়কালকে শুধু উল্টিয়ে দিলাম, কারণ পর্যায়কাল আর কম্পাঙ্ক হলো একটা আরেকটার উল্টো বা ইনভার্স। পর্যায়কাল হলো একটা সাইকেল সম্পাদনের সময় বা একবার উপরে নিচে যাওয়া এবং সাম্যাবস্থায় ফিরে আসার সময়, আর কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে কতবার উপরে নিচে গিয়ে আবার সাম্যাবস্থায় ফিরে আসা যাবে সেটা। তাহলে এরা পরস্পর উল্টো। তাহলে আমরা বলতে পারি কম্পাঙ্ক সমান হলো 1/পর্যায়কাল, অথবা বলা যায় পর্যায়কাল সমান 1/কম্পাঙ্ক। এখন আমি আপনাকে বললাম যে আমি এই তারটার বাম প্রান্ত ধরে এটাকে কম্পিত করছি। এটাকে কম্পিত করছি প্রতি সেকেন্ডে 10 সাইকেল। সাইকেল পার সেকেন্ড এই এককটাকে বলা হয় হার্টজ। তাহলে আমি এটাকে 10 হার্টজ লিখতে পারি, 10 হার্টজ হিসেবে লিখতে পারি। আপনারা এটা আগেও শুনে থাকতে পারেন। 10 হার্টজ হলো 10 সাইকেল পার সেকেন্ড। আমার কম্পাঙ্ক যদি 10 সাইকেল পার সেকেন্ড হয় তবে আমার পর্যায়কাল হবে 1/10 সেকেন্ড পার সাইকেল। এর অর্থ বোঝা যায়, আমি যদি প্রতি সেকেন্ডে 10 বার উপরে নিচে ওঠানামা করে সাম্যাবস্থানে আসতে পারি তাহলে 1/10 সেকেন্ডে আমি এটা একবার করতে পারবো। এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে এই ক্ষেত্রে তরঙ্গটা কত দ্রুত গতিতে ডান দিকে যাবে। কত দ্রুত গতিতে ডান দিকে যাবে। যেহেতু আমি তারটার বাম প্রান্ত দোলাচ্ছি, তরঙ্গটা কত দ্রুত ডান দিকে যাচ্ছে, তার মানে এর ভেলোসিটি বা বেগ কত। এটা জানার জন্য আমাদের আগে বের করতে হবে যে একটা সাইকেল শেষে বা একটা পর্যায়কালে তরঙ্গটা কত দূর যাচ্ছে। আমি তারটা একবার দোলানোর পর তরঙ্গটা কত দূর যাচ্ছে, তাই না? বা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, আমরা এটাকে বলি ওয়েভলেন্থ, বা বাংলায় যেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আপনি বিভিন্নভাবে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে পারেন। আপনি তরঙ্গ দৈর্ঘ্যকে চিন্তা করতে পারেন প্রথম পালসটা একটা সাইকেল সম্পন্ন করার পর যতদূর যাচ্ছে সেই দৈর্ঘ্য। অথবা বলতে পারেন তরঙ্গের একটা পিক হতে আরেকটা পিকের দূরত্বটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। অথবা একটা ট্রাফ হতে আরেকটা ট্রাফের মধ্যবর্তী দূরত্বটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। অথবা সাধারণভাবে আপনি বলতে পারেন যে তরঙ্গের উপর ঠিক একই রকম দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। এই দুটো বিন্দুর দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। এই দুটো বিন্দুর মাঝে আপনি একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করে আবার আগের বিন্দুতে ফিরে আসছেন, ঠিক আগের বিন্দুতে ফিরে আসছেন। এই কথার মধ্যে কিন্তু মাঝের বিন্দুটা পড়ছে না, কারণ এই বিন্দুটা যদিও একই অবস্থানে আছে, আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি, কিন্তু একই অবস্থানে এই বিন্দু দুটো আছে। এবং এখানে আমরা যাচ্ছি উপরের দিকে, এখানেও যাচ্ছি উপরের দিকে। এই দূরত্ব একটা তরঙ্গ দৈর্ঘ্য সমান না। একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে হলে আমাদেরকে একই অবস্থানে ফিরে আসতে হবে এবং সেখানে গতির দিকও এক হতে হবে। তাই এই দূরত্বটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা জানি একটা পর্যায়কালে আমরা কত দূরত্ব অতিক্রম করছি। আমি এটা এভাবে লিখছি, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সমান হলো একটা পর্যায়কাল শেষে একটা তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব। How far a wave has traveled after one period. আমরা একটা পর্যায়কাল না বলে একটা সাইকেল শেষ করার সময়ও বলতে পারি। মনে রাখবেন, পর্যায়কাল হলো একটা সাইকেল সম্পাদনের সময়, একবার উপরে নিচে গিয়ে আবার সাম্যাবস্থায় ফিরে আসার সময়। আমরা জানি যে আমরা কত দূর অতিক্রম করলাম, আর আমরা জানি যে এর জন্য আমাদের সময় লাগলো একটা পর্যায়কাল। তাহলে কিভাবে আমরা বেগ বের করব?
বেগ সমান হলো দূরত্ব বাই সময়। আমি এটা লিখছি দূরত্ব বাই সময়, দূরত্ব ভাগ সময়। আমি এখানে ভেক্টর চিহ্ন দিলাম না। বেগ সমান আপনি একটা পর্যায়কালে কত দূরত্ব অতিক্রম করলেন। পর্যায়কালে অতিক্রান্ত দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। একটা সাইকেল সম্পন্ন করার সময় তরঙ্গটা এতদূর দূরত্ব অতিক্রম করবে, এতদূর দূরত্ব অতিক্রম করবে, এটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। আমি তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলাম। এই দূরত্ব যেতে আমার কত সময় লাগছে? এতে পর্যায়কালের সমান সময় লাগছে। তাহলে বেগ হলো তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই পর্যায়কাল, ডিভাইডেড বাই পর্যায়কাল। আমি বলেছিলাম 1 বাই পর্যায়কাল সমান হলো কম্পাঙ্ক। তাহলে আমরা এটাকে লিখতে পারি, তার আগে বলে নেই তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় গ্রিক অক্ষর লামডা দিয়ে। লামডা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করি। তাহলে বলা যায় বেগ সমান হলো তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই পর্যায়কাল। এটা সমান তরঙ্গ দৈর্ঘ্য গুণ 1 বাই পর্যায়কাল, আর 1 বাই পর্যায়কাল সমান হলো কম্পাঙ্ক। তাহলে বেগ সমান হলো তরঙ্গ দৈর্ঘ্য গুণ কম্পাঙ্ক। আপনি যদি এটা জানেন তবে আপনি তরঙ্গের প্রায় সব বেসিক প্রবলেম ভালোভাবেই সমাধান করতে পারবেন। উদাহরণস্বরূপ কেউ একজন আপনাকে যদি বলে যে তার বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ধরলাম ডান দিকে, বেগের দিক এদিকে, বেগের দিক দিতে হয়, আর আপনাকে কম্পাঙ্ক বলে দিল। ধরে নিচ্ছি যে কম্পাঙ্ক হলো 20 সাইকেলস পার সেকেন্ড, ধরলাম কম্পাঙ্ক হলো 20 সাইকেলস পার সেকেন্ড। এটাকে বলা যায় 20 হার্টজ। আপনার যদি খুব ছোট কিছুর মধ্য দিয়ে দেখার এরকম ব্যবস্থা থাকে যে আপনি তরঙ্গের শুধু এই অংশটুকু দেখতে পারেন, বা আপনি তারটা শুধু এই অংশটুকু দেখতে পারেন, আর এটার কম্পাঙ্ক যদি হয় 20 হার্টজ, তবে আপনি দেখবেন যে 1 সেকেন্ডে এটা 20 বার উপরে নিচে ওঠানামা করছে। এর 20টা সাইকেল সম্পন্ন হবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে আপনি এটাকে 20 বার ওঠানামা করতে দেখবেন। এর কম্পাঙ্ক 20 হার্টজ বা 20 সাইকেল পার সেকেন্ড বলতে আমরা এটাই বুঝি। তাহলে বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সমান হলো, আপনি জানেন বেগ সমান হলো, আমি এটাকে এখানে লিখছি, বেগ সমান হলো তরঙ্গ দৈর্ঘ্য গুণ কম্পাঙ্ক। উভয় পক্ষকে 20 দিয়ে ভাগ করি। আচ্ছা, আগে দেখে নিই এককগুলো ঠিক আছে কিনা। এটা হলো মিটার পার সেকেন্ড, এটা লামডা গুণ 20 সাইকেলস পার সেকেন্ড পার সেকেন্ড। উভয় পক্ষকে 20 সাইকেলস পার সেকেন্ড দিয়ে ভাগ করলে আপনি পাবেন 100 মিটার পার সেকেন্ড গুণ 1 বাই 20 সেকেন্ড পার সাইকেল। তাহলে এখানে থাকবে 5, এরপর সেকেন্ড উপরে নিচে বাদ হয়ে যাবে, আপনি পাবেন 5 মিটার পার সাইকেল। এটা সমান 5 মিটার পার সাইকেল। এক্ষেত্রে এটাই হবে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। তাহলে লামডা সমান 5 মিটারস। আপনারা 5 মিটার পার সাইকেল বলতে পারেন, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলতে প্রতি সাইকেলে অতিক্রান্ত দূরত্ব বোঝায়। এক্ষেত্রে যদি এটা ডান দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে যেতে থাকে আর এটার কম্পাঙ্ক যদি হয় 20 হার্টজ, তবে এই দৈর্ঘ্যটা হবে 5 মিটারস। আমরা এখান থেকে সহজেই পর্যায়কাল বের করতে পারবো। পর্যায়কাল হলো 1 বাই কম্পাঙ্ক, তাহলে 1 বাই 20 সেকেন্ডস পার সাইকেল। আমার মনে হয় না এই সূত্র মুখস্থ করার দরকার আছে। আশা করা যায় আপনারা নিজে থেকেই সহজে বিষয়টা বুঝতে পারছেন। এই সূত্র ব্যবহার করে আপনাকে যদি যে কোনো দুইটা ভেরিয়েবল দেয়া থাকে তবে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি এটা আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।